বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস আমাদেরকে এমন এক চরম অসহায়ত্বের মধ্যে ফেলে দিয়েছে গোটা পৃথিবীকেই, যে সে কোথায় গিয়ে থামবে বলা দুরূহ। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে আক্রান্ত গোটা পৃথিবী জুড়ে। পৃথিবীর প্রায় সকল দেশকে, দু একটি ছোটোখাটো দেশ বাদ দিয়ে সব দেশকেই সে স্পর্শ করেছে কোভিড-19, এবং ইতিমধ্যেই মৃতের সংখ্যা বিশ্বব্যাপী লক্ষ্য ছাড়িয়েছে। বাংলাদেশেও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। শনাক্তের পরিমাণ, কোভিডে আক্রান্ত শনাক্তের পরিমাণও বাড়ছে, এবং সরকারের দিক থেকে অবশ্যই নানা রকমের লকডাউন, নানা রকমের ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। কোভিড-19 কেবল স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকি নিয়েই আসেনি, কারণ এখানে সীমাবদ্ধ থাকলে হয়তো অনেকখানি স্বস্তি পাওয়া যেত, কিন্তু গোটা বিশ্বব্যাপী এমন একটা অবস্থা তৈরি করেছে, প্রতিটি মানুষের মধ্যে এমন একটা মৃত্যুর আতঙ্ক তৈরি করেছে যে গোটা বিশ্বই আসলে মোটামুটি এক ধরনের লকডাউনের মধ্যে আছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, সোশ্যাল ডিস্টেন্স তৈরি হয়েছে, এবং সব মিলিয়ে এর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে ঝুঁকি, সেই ঝুঁকি মোকাবেলা করতে পৃথিবীর অনেক দেশকেই আসলে 2-3-4 বছর সময় নিতে হবে। তাতেও কে কতটা পারবে সেটি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। প্রশ্ন আছে যে কেন এই পরিস্থিতি তৈরি হলো। বিশ্বজুড়ে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ, শক্তির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, তাদের কেন এই পরিণত হবে? তারা কেন এখন সবার শীর্ষে অবস্থান করবে? কিংবা অর্থবিত্তে সবচাইতে এগিয়ে থাকা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত চীন থেকে কেন এই ভাইরাসের যাত্রা শুরু, এবং সেখানেই পরিস্থিতিটা প্রথম ভয়ঙ্কর ওঠে? এইসব নানা প্রশ্নের কোনো মীমাংসা নেই, উত্তরও নেই, এবং কবে কখন উত্তর পাওয়া যাবে সেটি বলা দুরূহ। তবে একটা সিদ্ধান্তে পৌঁছবার জন্য গোটা বিশ্বজুড়ে এই বিষয়ে আলোচনা হচ্ছে, এবং আলোচনার পথটা আসলে অনেক বেশি উন্মুক্ত হওয়া দরকার। যেখানে যেখানে সংকট আছে আলোচনা করবার আমরা মনে করি যে সেই সংকটটাও দূর হওয়া দরকার। তবে এই আলোচনার মধ্য দিয়ে নিশ্চয়ই এক ধরনের সিদ্ধান্তে পৌঁছতে হবে গোটা বিশ্বকে, এমনকি বাংলাদেশকেও। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন, আমার সামনেই বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং যুক্তরাজ্যে বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার মোফাজ্জল করিম। আমাদের সঙ্গে ঢাকার বাসা থেকে যুক্ত হচ্ছেন abnews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে যুক্ত হচ্ছেন কাইল ইনান, জিওপলিটিক্যাল অ্যানালিস্ট, এবং কাইল ইনান ইজ এ পলিটিক্যাল কমেন্টেটর বেসড ইন ওয়াশিংটন উইথ অ্যান এক্সপার্টিজ অ্যান্ড ফোকাস অন দ্য ইউরেশিয়া রিজিয়ন। স্বাগত আপনাদের তিনজনকেই অনুষ্ঠানে। কাইল ইনান, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। Very nice to be on the show. মিস্টার মোফাজ্জল করিম, আমি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে পরিস্থিতির মধ্যে গোটা পৃথিবী এসে দাঁড়ালো, এবং এটা মোটামুটিভাবে সর্বজন স্বীকৃত এখন, যে আমাদের পলিটিক্যাল লিডাররা বা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা যুক্ত তারা এক ধরনের ডিনায়াল সিনড্রোমের মধ্যে ছিলেন, কোনো কিছু স্বীকার করতে চাননি। সেটি আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা বলি, সেটা শি জিনপিংয়ের কথা বলি, কিংবা আমাদের মতো দেশগুলোর কথা বলি। এবং আমরাও অনেক পদক্ষেপ নিয়েছি, অনেক ভালো ভালো পদক্ষেপ নিয়েছি, কিন্তু প্রতিটি পদক্ষেপই আসলে নিয়েছি বিলম্বে, এবং পদক্ষেপ নিতে গিয়েও আবার সেগুলো যে একদম প্রথম থেকে খুব কঠোর একটা অবস্থান নিয়ে তা না, ঢিলে ঢালা ভাব, আস্তে আস্তে কঠোর হয়েছে, এবং ততদিনে বিপদ যা হবার বিপদ হয়ে গেছে অলরেডি। তো সব মিলিয়ে আপনার টেক একটু শুনতে চাই, এবং এই যে জনস্বাস্থ্যের একটা বিষয় বিশ্বজুড়েই, একটু আগে আমরা অনুষ্ঠান শুরুর আগে কাইলের সঙ্গে কথা বলছিলাম যে হেলথ কেয়ার ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এবং মার্কিন যুক্তরাষ্ট্রতে প্রায় গত কয়েকটি নির্বাচনে এটি খুবই প্রধান ইস্যু হয়ে এসছে। সো এই জনস্বাস্থ্যের, পাবলিক হেলথের ইস্যুটা কেন গুরুত্বহীন আমাদের রাষ্ট্রনায়কদের কাছে বা রাষ্ট্র নেতাদের কাছে বা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের কাছে বা যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত আছেন? একটু লম্বা করে বললাম, কিন্তু আপনি ছোট্ট করে উত্তরটা দেবেন আমি আশা করি। আপনার লম্বা প্রশ্নের উত্তর আমি ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব। আসলে আমার কাছে মনে হয় যেটা, যে যখন এর প্রাদুর্ভাব দেখা দিল তখন কেউ এটা জিনিসটাকে এটা বুঝতেই পারেন নাই। এমনকি প্রথম যে সূতিকাগার চীন, যেখানে তার জন্ম, সেখানেও রাষ্ট্রনায়করা বোধহয় বুঝতে পারেননি যে এটা কত দ্রুত বিধ্বংসী হয়ে উঠবে। আর আমেরিকাতে তো ডোনাল্ড ট্রাম্প, তার যেরকম মেজাজ মর্জি এবং তার যেরকম চলন বলন, একটা ডেমকেয়ার ভাব সব ব্যাপারেই,
এটাকেও তিনি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা সেটা করেছেন। শুধু মিস্টার ট্রাম্পের কথা কেন বলি, আমরা মিস্টার পুটিনের কথা বলতে পারি, হ্যাঁ, আমরা মিস্টার বরিস জনসনের কথা বলতে সবার পারি, কথাই। সবাই একই হ্যাঁ, পথে হেঁটেছে। বরিস জনসন তো নিজে তারপরে হাসপাতালে গিয়ে প্রমাণ করলেন, আইসিইউতে গিয়ে প্রমাণ করলেন যে কত বড় ভুল তিনি করেছেন। এরকম ছোটোখাটো ভুল বোধহয় সব রাষ্ট্রনায়করা বা সবাই করেছিলেন। আমাদের প্রেক্ষাপটটা একটু ভিন্নতর ছিল। আমরা ঠিক এটাকে কি উপেক্ষা করেছি না কি জানি না, কারণ আমরা দেখলাম যে 2 মাস পর্যন্ত আমাদের দেশে এটার কোনো প্রাদুর্ভাব দেখা যায়নি, এবং তখন আমরা ব্যস্ত ছিলাম একটি জাতীয় বড় অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে এবং অনুষ্ঠান নিয়ে, সঙ্গত কারণেই ব্যস্ত ছিলাম। এবং এটাতে যারা গুরুত্ব দিচ্ছিলেন বা দেওয়া উচিত ছিল আরও বেশি করে, তারাও ঠিক অনুধাবন করতে পারেননি যে হঠাৎ করে এরকম একটা সর্বগ্রাসী, একটা মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়াবে এটা আর কি। তো বিলম্বে হলেও তারপরে যখন মার্চ মাসের প্রথম সপ্তাহে, টু বি এক্স্যাক্ট 8 তারিখে যখন ধরা পড়লো বাংলাদেশে করোনা, যখন ধরা পড়লো, তখন আমাদের এক ধরনের টনক নড়ল। এবং এখানে আমি সরকারকে বরং ধন্যবাদ দিব, অতি দ্রুত কিন্তু ধরা পড়ার পরে অতি দ্রুত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, যেটুকু নেওয়া হয়েছে আমাদের সামর্থ্যের মধ্যে নেওয়া হয়েছে। তবে এই সামর্থ্যটা যে অত্যন্ত অপ্রতুল, শুধু করোনা ভাইরাসের জন্য নয়, যে কোনো ব্যাপারেই আমাদের আইসিইউ সংখ্যা কত বাংলাদেশে, 16-17 কোটি মানুষের জন্য, আমাদের ভেন্টিলেটর কতটুকু ছিল বা আছে, আমাদের ওই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, ডাক্তারদের এবং স্বাস্থ্যকর্মীদের যেটা দরকার সেগুলো আছে কিনা, এগুলো বোধহয় কোনো দিন, করোনা ভাইরাসের কথা ভুলে যান, এগুলো যে অন্যান্য রোগের জন্য দরকার, মানুষের স্বাস্থ্য কেয়ারের জন্য, এটা খুব ভালো করে বোধহয় এটা বিবেচনা করা হয় নাই। যাই হোক, এরপরে আমি আসি আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে আমাদের জাতীয় চরিত্র যেটা, সেটা হচ্ছে সব কিছু একটু হেলাফেলাভাবে দেখার একটা প্রবণতা আছে। এবং জাতীয় চরিত্রের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে কোথাও কেউ যদি বলে যে এদিকে যাবেন না, তখন ওদিকে আরও বেশি করে যায়। ওই যে ছোটোবেলা যে আমরা পড়েছিলাম, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, তো সেইটা মুছিয়ে দিয়ে না করিলে 50 টাকা জরিমানার মতো অবস্থা আর কি। তো এইটা আর এক ধরনের আমাদের ঘাড়তেরামি আর কি আছেই, যে কারণে এই বিশৃঙ্খলা পরায়ণতা এবং আইনভঙ্গ করার যে প্রবণতা, এই দুইটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় প্রতিবন্ধক। যার জন্যে আমাদের দেশে যদি শৃঙ্খলা যদি থাকতো জনসাধারণের মধ্যে, চীন প্রথম দিকে একটু ঢিলা দিয়েও তারপরে অত দ্রুত এটাকে দমন করতে পারলো কীরকম করে, এবং এটাকে উহান প্রদেশ থেকে আর বেরোতে দিল না কেন? তার কারণ হচ্ছে সেখানে একটি কর্তৃত্বপরায়ণ একটা শাসন ব্যবস্থা আছে। সেই দেশের তাদের ঐতিহ্য বলুন, সেই দেশের শাসন ব্যবস্থা বলুন, যদি বলা হয় এটা করো না, করতে পারবে না, তাহলে তারা করবে না। এটা করো, সঙ্গে সঙ্গে সবাই হুমড়ি খেয়ে পড়বে। তো এই জিনিসের জন্যই সম্ভব হয়েছে, এবং এটাই হচ্ছে কি এখন সবচেয়ে বেশি আমাদেরকে বারবার দিনের মধ্যে অন্তত 100 বার বলা হচ্ছে হাত ধুইতে হবে, কিভাবে আমাদেরকে মাস্ক পরে চলতে হবে। মানে আপনি একটি কথা বলছিলেন অনুষ্ঠান শুরুর আগে আমাকে, যে আমরা আসলে কেউ ভালো হতে চাই না, না আমাদের রাজনীতিবিদরা, না আমরা নাগরিকরা। আমরা চাই অর্থবিত্ত, আমরা চাই ক্ষমতা, এর বাইরে আমাদের কোনো চাওয়া নেই। এই ব্যাপারটা বোধহয় একটু ব্যাখ্যা করে বলা উচিত। তখন তো আপনাকে আমি ব্যাখ্যা করে বলতে পারি। ব্যাখ্যাটা আপনার কাছ থেকে আমি পরের ধাপে শুনি। আচ্ছা আচ্ছা। মিস্টার সুভাষ সিংহ রায়, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখেন। যদিও আপনি লেখালেখি করেন নানা বিষয় নিয়ে আমরা জানি, এবং সেই সঙ্গে রাজনীতির সঙ্গেও আপনার দীর্ঘকালের সম্পর্ক, কিন্তু একই সঙ্গে আপনি একজন ফার্মাসিস্টও, স্বাস্থ্য খাতের সঙ্গেও খুব নিবিড়ভাবে যুক্ত আপনি। সো আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা কি শুরু থেকে একটু ডিনায়াল সিনড্রোমের মধ্যে ছিলাম? আমরা শুরু থেকেই মনে করছিলাম যে আমরা সব কিছু ম্যানেজ যেভাবে করে ফেলতে পারি এটাও করে ফেলবো? আমি খুব স্পষ্ট করে কয়েকটি কথা বলি। আমরা তো এখন বেশ কিছু শব্দের সাথে খুব বেশি পরিচিত হয়ে গেছি, একেবারে অতি উচ্চ শিক্ষিত থেকে শুরু করে একেবারে অশিক্ষিত প্রান্তিক জনগোষ্ঠীর লোক জানেন যে একটা হচ্ছে কোয়ারেন্টাইন, একটা হচ্ছে আইসোলেশন, একটা হচ্ছে লকডাউন। আমার যে ওষুধ উৎপাদনকারী যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একজন স্বল্প শিক্ষিত কর্মচারী আজকে আমাদের সকালবেলা টেলিফোন করে বলেছে যে স্যার, আমরা তো কোয়ারেন্টাইনে আছি, আমরা আসলে সব থেকে আমার কিছু ভালো লাগছে না। আর সে কোয়ারেন্টাইনকে ঘরেন্টাইন বলছে, এবং জেনে বুঝে বলছে।
আমার কাছে শব্দটা খুব বেশি তাৎপর্যহীন মনে হয়নি। লক্ষ্য করে দেখবেন আমরা এখন সারা পৃথিবীর মানুষ যেভাবে আমরা অবস্থান করছি, আমরা সত্যি সত্যি সারা পৃথিবীর মানুষ একটি যুদ্ধকালীন অবস্থার মধ্যে বিরাজ করছি। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটু বলি, আমাদের বাংলাদেশের মানুষ এবং শুধু নয়, আমাদের আশপাশের দেশ ভারত থেকে শুরু করে পৃথিবীর সব দেশেরই মানুষ যেন জেনে বুঝে নিয়ম। মিস্টার রায়, সবাই যুদ্ধকালীন অবস্থা বলছেন। নোবেল লরিয়েট অমর্ত্য সেন বলেছেন যে কোনো যুদ্ধের চাইতে, যে কোনো পৃথিবী যাবৎকালে যত যুদ্ধ দেখেছে, যে কোনো যুদ্ধের চাইতে এই যুদ্ধের প্রস্তুতি অনেক 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 বেশি দরকার। কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে, এবং এই শিক্ষাটা আমরা কেন যদি গ্রহণ করি, সারা পৃথিবীর মানুষ যদি গ্রহণ করি, সেইটাই আমরা দেখবার জন্য অপেক্ষায় আছি। আপনি দেখেন, আমার একজন প্রিয় কবি, আপনারও প্রিয় কবি, কবি হেলাল হাফিজ, তার একটি কবিতা আছে, 1 লাইনের কবিতা, যে সে মাত্র সারা জীবনে 52টি কবিতা লিখেছে। ওই একটি কবিতা হচ্ছে যে নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না। আপনি লক্ষ্য করে দেখবেন যে তার এই কবিতার একটি লাইনের কবিতা কত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সারা পৃথিবীতে আমরা কিন্তু এই প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছি, স্বাস্থ্য খাতে বাজেট কমিয়েছি, শিক্ষা খাতে অবহেলা করেছি, যে কারণে সংকট চারিদিকে ভয়াবহ আকারে দেখছি। আজকে ডোনাল্ড ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিতে হয় যে হাইড্রোক্সিক্লোরোকুইন তুমি যদি না দাও, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন তাকে হয়তো কেউ বুঝিয়েছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন এবং তার সাথে জিঙ্ক দিলে এই ট্রিটমেন্টটা হবে, কেননা এটা তো ট্রিটমেন্টে নানান রকম প্রসিডিওর আছে। যে মিস্টার রায়, আমি আপনার সঙ্গে আবার পরে কথা বলছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। মিস্টার কাইল ইনান, the World Health Organization has already declared it's a global pandemic and confirming that the virus has been detected in 206 countries so far, and almost 1,800,000 people have been infected. More than 1,760 have died, and more than 376,000 have been healed worldwide. So the number of confirmed cases of coronavirus in the United States has topped more than 500,000. According to data from Johns Hopkins University, more than 18,600 people have died of the virus in the country, and around 11,000 are in critical condition in the United States of America. So what is the latest situation in USA, and especially in Washington DC, and what's your take on COVID-19? Absolutely. I can say right off the bat that the US response has been entirely inadequate. This was, from the get-go, this was treated like a standard form of flu, and then at the top decision-making process, there was a delayed response as well. If we rewind clocks back to mid-March, there was a saying that the pandemic would not have a serious significant impact on the US in total. But then, as days go by, it was realized too soon and harshly that the economic virus would actually double in the coming days. So this was one shortcoming response to the virus. The second thing that I'd like to mention briefly is that even though there's enough tests, they're not entirely done in every state in the US. So the number of tests that are being done must increase. And Kyle, the United States spends more on healthcare than any other country in the world. Almost 18% of its GDP, and a large share of that spending comes from the federal government. And almost everyone has health insurance. After having such an effective healthcare system, why the federal government is failed to control the rapid spreading of coronavirus? Who gets to make the initial key decision in healthcare? And does the administrative failure is occurred for a high mortality rate? It does. The thing is, the health insurance in the US does not cover all ages. Now, if you remember, during the presidential elections, there was a talk back to reducing
the coverage age to 60, it is now at 65. Now the thing is, around 78% of the American population is living off paycheck to paycheck. And most of these people are not covered by the insurance. And then the healthcare infrastructure in the US is unfortunately not enough to support this many cases. And then the technical equipment, as you've seen in the past few weeks, have not been able to support with ventilators going off from one state to another. So I wish there was a more proactive response to this, but since it was responded in the last minute, it's actually kind of too late right now to come up with a more positive response at this point. And Kyle, here is another thing that the Economist reported COVID-19 exposes America's racial health gap. African Americans appear more vulnerable to the virus. Yes, Why this type yes. of discrimination? And is there any reformation needed for the current healthcare system that is shapes policy making? Yeah, absolutely. It's actually not, I don't want to say it's a racist or discriminatory policy, but it's due to the realistic fact that it's just a minimum wage reality in the US, because minorities are living with more facing this virus with a harsher reality than other wealthier or middle class persons. And then if I may mention also briefly that there was a policy legislation enacted by the Congress that was supposed to cover most of these minimum wage families, which it didn't, because the tax payroll was directed mainly at companies with less than 500 employees. And then the bigger companies who have more than 500 employees were not covered in this legislation. And then this did not impact any low income families at all, didn't have any direct effect or any effect on them at all. মিস্টার মোফাজ্জল করিম, আপনি বলতে চাইছিলেন যে আমরা ব্যাখ্যাটা আপনার কাছ থেকে শুনতে চাইছি, আমরা বলতে চাই না আসলে জাতিগতভাবে আমরা, তাই তো মনে হয় টাকা পয়সা চাই, আমরা ক্ষমতা চাই। কারণ আমাদের লক্ষ্যটা কি ছিল যখন আমাদের যাত্রা শুরু হয়? আমাদের যাত্রা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ দিয়ে, তাই নয় কি? কারণ মুক্তিযুদ্ধের আগে প্রায় শতাব্দী 24 বছর যাবৎ এই দেশ বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, নিষ্পেষিত ছিল, কি ছিল না, নির্যাতিত ছিল। এটা সহ্য করতে করতে তারপরে না আমরা একটা আমাদের মধ্যে একটা জাতীয়তাবোধ এবং সেই সঙ্গে আমাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হলো যে না, আর নয়, আমরা এই মুক্তি চাই এই নিষ্পেষণের হাত থেকে। সেটা নিয়ে সেখানে কিন্তু কথা ছিল যে সবার জন্যে অনেক কিছু সুযোগ সুবিধার সৃষ্টি করা হবে, কেমন কোনো রকমের বৈষম্যতে থাকবে না। কিন্তু স্বাধীনতার পরে পরে কি দেখা গেল, আমরা যেন চট করে বদলে গেলাম, সমস্ত জাতিটা যেন বদলে গেল। 9 মাসের যুদ্ধ যেন শুধু শত্রুকেই পরাজিত করেনি, আমাদের ভালো ভালো চিন্তা যেগুলো ছিল, যে সমস্ত চিন্তা, যে সমস্ত আদর্শকে সামনে যে যুদ্ধ করেছিল আমাদের লক্ষ লক্ষ মুক্তি সেনারা, সেগুলো আমরা ভুলে গেলাম। এবং আমাদের এমফেসিসটা আমরা জোর দিলাম কিসের মধ্যে? কি করে আমরা ক্ষমতার শীর্ষে আরোহণ করব রাতারাতি। 24-25 বছর যে বঞ্চনা ছিল, এটা কাটিয়ে উঠে আমরা কি করে হঠাৎ করে বিত্তশালী হয়ে যাব, এবং সেটা ব্যক্তিভাবে পর্যায়ে, গোষ্ঠী পর্যায়ে, জাতীয় পর্যায়ে, এবং এই জিনিসটাই আমাদের শেষ করে দিল। তা না হলে পরে যে চেতনাবোধ নিয়ে, যে আদর্শ নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেগুলো যদি সামান্য হলে যদি ধারণ করে থাকতাম, আমাদের নেতৃবৃন্দ হয়তো চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, বঙ্গবন্ধু তো নিশ্চয়ই অবশ্যই সেদিকেই জাতিটাকে নিতে চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা পারলাম না, আমরা অন্যদিকে চলে গেলাম। কারণ কি? তাতে আমার মনে হয় যে আমরা জাতি হিসাবে, মানুষ হিসাবে ভালো হব, সেদিকে জোর না দিয়ে আমরা ব্যক্তি হিসাবে কীরকম করে ক্ষমতাশালী হব, আমরা কি করে অর্থবিত্তের মালিক হব, বাই মিনস ফেয়ার ওর ফাউল, ভালো মন্দ যে করেই হোক না কেন, তাতেই আমরা খুশি। এবং এতে যদি কেউ বলা হয় যে আচ্ছা ঠিক আছে, আপনাকে এই গোটা বিশ্বের আপনাকে অধিপতি করে দেওয়া হলো, কিন্তু একটা শর্ত, বলে কি শর্ত? বলে আপনি কিন্তু দুবেলা খেতে পারবেন না, যে কথাটা আমি আপনাকে আগেও বলেছি। বলবো আচ্ছা তাই সই,
তাই করে দাও, তবুও আমাকে বিশ্বের অধিপতি করে দাও, আমি খাওয়ার দরকার নেই। কারণ সে তখন ভাববে, আমরা তখন ভাববো কি কিভাবে ম্যানেজ করা যাবে, হ্যাঁ কোনোভাবে ম্যানেজ করে ফেলতে পারবো। তো এইটাই আর কি আমি বলতে চাচ্ছিলাম, যে জাতীয় ঐক্যটা আমাদের খুব দরকার, এবং সেই চেতনাবোধটা, সেই আদর্শগুলো, যে আদর্শ নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, আজকে প্রায় অর্ধ শতাব্দী হয়ে গেল, এগুলো আস্তে আস্তে বিলীন হতে হতে একেবারে দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে। এগুলা যদি ফিরিয়ে আনা যায়, এবং জাতীয় ঐক্যটা, আমি বারবার বলছি, বিশেষ করে এই ধরনের মুসিবত হঠাৎ করে যেটা আসলো, কেমন আরও আসতে পারে, বা এটা কতটুকু প্রলম্বিত হবে আমরা এখনো জানি না। শোনা যায় অন্তত 1 বছর 1.5 বছরের জন্য। তখন আমরা মানে হয়তো উপরের তলায় যারা আছেন তারা, বা আমরা যারা আছি তারা হয়তো টিকে যেতে পারি, কিন্তু চিন্তা করে দেখুন আমাদের দেশে শতকরা 70-80 জন লোক যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, অতি দরিদ্র, হতদরিদ্র, তাদের কি অবস্থা হবে? তাদের সঙ্গে আমরা বৈষম্যটা এমন বাড়িয়ে দিয়েছি, তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এখন সময় এসছে এগুলো রিয়েলাইজ করার, এগুলো অনুধাবন করার। জি, মিস্টার সুভাষ সিংহ রায়, আমরা কাইলের সঙ্গে আলোচনা যেমনটা করছিলাম, এবং মিস্টার মোফাজ্জল করিম অ্যাড্রেস করলেন যে বৈষম্যটা আসলে সমাজে অনেক বেশি, কারণ কিছু মানুষ খুবই গ্রিডি, তারা ক্ষমতা চায়, অর্থবিত্ত চায়, এর বাইরে আসলে তাদের কোনো চাওয়া নেই, এবং চাওয়া নেই বলেই তারা আসলে জনগণের সঙ্গে একটা সংযোগ তৈরি করতে পারেননি, জনগণের দিকগুলো অবহেলা করছেন। এবং যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে যে চিকিৎসকের কথা বলি, আইসিইউর কথা বলি, পরীক্ষা পদ্ধতির কথা বলি, যথেষ্ট পরীক্ষা হচ্ছে কিনা, এমনকি যে তথ্য আইইডিসিআর দিচ্ছে বা স্বাস্থ্য মন্ত্রণালয় দিচ্ছে, সেগুলো সম্পর্কে মানুষের বিশ্বাসযোগ্যতাও খুব বেশি নেই, মানুষ সেই হিসেব নিকেশ আস্থাও রাখতে পারে না। বিশেষজ্ঞরাও সেটি পাচ্ছেন না, তারাও মনে করেন কোনো জবাব পান না, তথ্য গোপন হচ্ছে কিনা এই সংশয় রয়েছে। এমনকি যারা সরকারের প্রতি সহানুভূতিশীল সমর্থক, সেই সব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমি দেখেছি, তাদের মধ্যে তারা হয়তো প্রকাশ্যে বলেন না, কিন্তু অপ্রকাশ্যে অনেক কথা বলেন। সো আমি আপনার কাছে একটু শুনতে চাইবো যে এই পরিস্থিতিটা আসলে কেন তৈরি হলো, বিশেষ করে যখন এই যে কমিউনিটি সংক্রমণ শুরু হয়েছে, এই প্রেক্ষাপটে আসলে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা সম্ভব হবে, বড় চ্যালেঞ্জ কি? আপনি যথার্থই বলেছেন। আপনি দেখবেন 8 তারিখে আমাদের বাংলাদেশের একটি থানার ওসি রোকসানা খাতুন, তিনি নড়াইলের একটি নড়াগাতি থানার ওসি ভদ্রমহিলা রোকসানা খাতুন, তার স্বামী রেলের একজন কর্মচারী, সে তার ভাষ্য অনুযায়ী বিনা চিকিৎসায় তার মৃত্যু ঘটল। আপনি দেখেন সমাজে তো আমরা এমন একটা জায়গায় গিয়েছি যে এখন কে কোন জায়গায় আক্রান্ত হচ্ছেন, কিভাবে আক্রান্ত হচ্ছেন, এটা বলা খুব মুশকিল। কিন্তু এইটা বলার বোধহয় যায় যে আমাদের এই ব্যবস্থাপনার ত্রুটিটা রয়েছে। এখন এই ব্যবস্থাপনার ত্রুটি কি আমরা নিজেরাই সৃষ্টি করেছি, না বৈশ্বিকভাবে এই ব্যবস্থাপনার ত্রুটিটা এসেছে? এই আলোচনাটা অনেক লম্বা আলোচনা। আপনি দেখেন ICMR, মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারা গতকালকে বলেছে 39% কোভিড-19 যে উৎস সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তা এরকম একটা মরণঘাতী ভাইরাসে যখন বিশ্ব আক্রান্ত, তখন আমরা এই জায়গায় আসতে পারি যে আমরা সবকিছু যদি গুছিয়ে না চলি, তাহলে আমাদের পরিণতি কত ভয়াবহ হবে। বিশ্ব যে নমেন চমস্কি যেটা খুব বড় আকারে বলেছেন, এর পরবর্তীতে যে অভিঘাতটি, সেই অভিঘাতটি কত ভয়ঙ্কর হবে, এবং সেই অভিঘাত আমরা সামলাতে পারবো কেন। এখন বিশ্বের যে রাজনৈতিক নেতৃবৃন্দের কথা আমরা আলোচনা করছি, সেই আলোচনাটা যেমন জরুরি, তেমন জরুরি বিভিন্ন পেশার মানুষ একে অপরের প্রসারোপ করার যখন ব্যস্ত থাকে, তখন আপনি এই উত্তরণের পথ খুঁজে পাওয়াটা কিন্তু খুব মুশকিল। এবং যারা খুব পরাক্রমশালী, তারা কেন এই অবস্থার মধ্যে পড়লো? সেখানে তো তারা কেন পড়লো সেটা আবার তারা তো দ্রুত ব্যবস্থাও করতে পারছে। যেমন ধরেন তারা দ্রুত হসপিটাল ম্যানেজ করতে পারছে, তারা আইসিইউ ম্যানেজ করতে পারছে, তারা ভেন্টিলেটর ম্যানেজ করতে পারছে খুব দ্রুত, 100 থেকে 1000-এ চলে যেতে পারছে খুব দ্রুততার সঙ্গে, কিন্তু সেটি তো আর আমাদের মতো দেশগুলোর পক্ষে সম্ভব হচ্ছে না। তো তাদের তো তারা যে ব্যবস্থাপনা করতে পারছে, এটা কিন্তু এক বাক্যে বলা যাবে না। বলা যাবে না এই কারণে
পৃথিবীর শক্তিধর দেশগুলো একে অপরের সাথে যখন টেলিফোনে কথা বলছে, দ্রুত বলছে যে আমার 30,000 ভেন্টিলেটর দাও। তার মানে কি ব্যবস্থাপনা ত্রুটি রয়ে গেছে। আর এই আপনি দেখবেন আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা 13ই মার্চে প্যান্ডেমিক ঘোষণা করেছে। এখন এটা নিয়েও কথা এসেছে যে তারা কি সময় মতো প্যান্ডেমিক ঘোষণা করেছে কিনা। আর আপনি লক্ষ্য করে দেখবেন এর আগে মার্চ পরবর্তীতে এবং তার ইবোলা নিয়ে যে ওবামা হেলথ কেয়ারের সময় যেভাবে এটা ম্যানেজ করা গিয়েছিল, যেভাবে রোগ প্রতিরোধ করা গিয়েছিল এবং কমের মধ্যে সামলানো গিয়েছিল, এখন কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। কারণ ওই আমি প্রথমে যেটা বলেছি, আমাদের স্বাস্থ্য খাতে বাজেট শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না, আমাদের পৃথিবীর বড় বড় রাষ্ট্র যারা তারাও কিন্তু এই বাজেট কমিয়ে দিয়েছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজেও বাজেট ঘাটতিতে আছে এবং তাদের মধ্যে সমন্বয়তা আছে। আপনি দেখবেন যে না সেটা তো আছে, একবার তারা বলছে মাস্ক ব্যবহার করা সবার প্রয়োজন নাই, আবার 7 দিন পরে বলছে সবারই মাস্ক ব্যবহার করতে হবে। জি, অনেক ধরনের সমন্বয়তা আছে। জি, আমি আসি আবার আপনার কাছে মিস্টার মোফাজ্জল করিম। স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকি, ব্যবস্থাপনা সবটাই দুর্বলতা আছে, কিন্তু এই চ্যালেঞ্জ হয়তো আমরা মোকাবেলা করে বেরোতে পারবো এবং মোকাবেলার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের দিক থেকে। প্রায় একাধিক দফায় আসলে প্রধানমন্ত্রী বেশ কিছু প্যাকেজও ঘোষণা করেছেন। সো অনেকেই মনে করেন যে আমরা একটা চরম অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে গেছে, গোটা পৃথিবী পড়েছে, আমরাও পড়েছি এবং আমাদের জন্য ঝুঁকিটা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য অনেক বেশি। সো আপনি কি মনে করেন যে প্যাকেজগুলো নেওয়া হয়েছে সেগুলো কি কতটা যথাযথ, বা আপনার কোনো অবজারভেশন আছে কিনা? এই প্যাকেজগুলো তখনই সাফল্য লাভ করবে যখন এর সঠিক বাস্তবায়ন হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে হাজার হাজার কোটি টাকার প্যাকেজ দিলেন বিভিন্ন ইয়ার, তার মধ্যে আবার কিন্তু প্রভূত পরিমাণ রিলিফ, যেটাকে সরাসরি যারা নিচুতলার মানুষ তাদের জন্য দেওয়া হয়েছে। এগুলো যদি সঠিকভাবে যদি ব্যবহৃত হয়, বন্টন হয়, তাহলে পরে হ্যাঁ নিশ্চয়ই কাজে আসবে। মনে করুন তিনি যে সমস্ত কলকারখানা এখন বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য শ্রমিকরা বেতন টেতন পাবে না, কেমন মজুরি পাবে না, এদের জন্য যে সরকার যে সাহায্য দিচ্ছেন, এগুলা আমার ভয়টা তো ওখানেই। আমি ভয় পাই ওখানে যে যখনই হাজার হাজার কোটি টাকার এই বিত্ত, এই অর্থ যখন যাবে, যাদের উদ্দেশ্যে যাবে, তারা তো আর সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে নেবে না, তারা নিবে মাঝখানে আরো কয়েক হাত বদল হবে। এই কয়েক হাতকে আমার বড় ভয়। কারণ অতীতে আমরা দেখেছি, স্বাধীনতার পরে দেখেছি, বঙ্গবন্ধুর সময়ে দেখেছি। আপনি জানেন যে ইতিমধ্যেই চাল আত্মসাতের ঘটনা ঘটেছে প্রায় 40,000। হ্যাঁ, এবং এটা কোনো চোর বা কোনো ডাকাত রাতের অন্ধকারে যে শীত কেটে নিয়ে গেছে তা নয়, ট্রাকে করে নিয়ে গেছেন। কে নিয়ে গেছেন? অমুক, পত্রিকায় এসেছে। এটার কোনো তো কেউ তো ওই লোক তো প্রতিবাদ করেনি, না আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে, বা তার দল থেকে তো বলা হয়নি, মিথ্যা কথা। তার মানে সত্য। এই জন্যই আমি বলছি আমি ভয় পাই ওখানটাতে। এখন এগুলো যদি সঠিকভাবে যদি বিতরিত হয়, তাহলে পরে হয়তো আমাদের এই যারা নিচের তলার মানুষ বলে যাদেরকে আমরা চিরকাল বঞ্চিত করে এসেছি, তারা হয়তো বেঁচে যাবে। আদারওয়াইজ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, জিল্লুর আপনাকে বলি, যে করোনা একদিকে আর পেটের ক্ষুধা আরেকদিকে, এই লড়াইটা লাগবে। তখন মানুষ কিন্তু পেটের ক্ষুধার জন্য রাস্তায় বেরোয় আসবে। আপনার কোনো মাস্ক আর কোনো সে ব্যবহার করবে না, তাকে পড়াতে পারবে না। Can you hear me? Okay. Mr. Inan, world is heading for an economic earthquake, indeed, no doubt about it. And let's look into the US economy. According to different sources, COVID-19 likely to cost the economy $1.5 trillion during 2020. US economy could lose 5 million jobs in COVID-19 fallout, and the gross domestic product GDP will face a worse decline by 1.8%. A loss of about 592 billion USD in revenue. Health expenditure will be increased. State will lose a fund of 700 billion USD. Has the COVID-19 pandemic caused a great recession in the US economy? The former Prime Minister of the UK, Gordon Brown, is actually trying to come up with a stimulus package. Of course, it's not going to be a magic wand,
but is encouraging world leaders of the G20 mainly to contribute to a global fund, a common fund, to revitalize the economies. At least that would provide the essential input to for small and local businesses to help the fight against COVID-19. Now, there's another aspect to this. Many are expecting the IMF and the World Bank to come up with a magical plan to revitalize the largest corporations that would help as a stimulus package to create employment. Now, unfortunately, this is not possible. Now, we are all on the same boat here, and then we really need to work on this together. And Federal Reserve by itself, whether it raises interest rates or lowers interest rates, it will not be able to help cope with with this crisis on its own. According to a new report from consultancy firm McKinsey, it could take 3 years for the US economy to recover from COVID-19. What is your opinion in this regard? Absolutely. What is scaring most is the small and medium enterprises in that regard. The larger corporations are able to use off their reserves, but the smaller and the mid-sized companies are unable to do that. Now, for the next 3 years, the US hasn't announced a package yet. Unlike the EU has already announced a $500 billion package to save the economy. We're expecting from the top decision makers to announce some sort of a package to help, but it cannot be just through tax cuts. And what role of the federal government can play in reducing the impact of an economic downturn? How can COVID-19 affect the economy related to international trade and investment? Absolutely. The federal government can actually provide incentives on local levels, not on a interstate level, but on a local level. They could provide the necessary input to help the local employment levels. Okay. মিস্টার সুভাষ সিংহ রায়, আপনি শুনছিলেন যেখানটা থেকে আমি প্রশ্ন করছিলাম যে এই যে আস্থার সংকট কাটিয়ে ওঠা এবং এই যে সংকটগুলো চারিদিকে তৈরি হচ্ছে, বিশেষ করে এখন বড় সংকট যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক সংকট। প্রধানমন্ত্রী বেশ কিছু প্যাকেজ ঘোষণা করেছেন, কিন্তু অনেকেই বলছেন যে এই প্যাকেজ যেটি ঘোষণা করা হয়েছে সেটি আসলে যথাযথভাবে ব্যবস্থাপনাটা ঠিকঠাক হবে কিনা, যাদের জন্য দেয়া তাদের হাতে পৌঁছবে কিনা, বিশেষ করে অসহায় দরিদ্র মানুষ, ইনফর্মাল সেক্টরে যারা কাজ করে তাদের জন্য অনেকেই মনে করেন এখানে পর্যাপ্ত নেই বা যেটুকু আছে সেটুকু। আমরা জানি যে আপনি জানেন চাল আত্মসাতের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি জেলায়, এবং ধারণাই করা হচ্ছে পৃথিবীব্যাপী যে প্রায় 50 কোটি মানুষ হতদরিদ্র হবে, দরিদ্র সীমার নিচে চলে যাবে। সেখানটাতে বাংলাদেশের মতো দেশের পরিস্থিতি তো নিশ্চয়ই আরও খারাপ হওয়ার কথা, মানে তার মধ্যে সেই বিবেচনায় বাংলাদেশের একটা বড় অংশীদারি তো ওই খারাপ বিবেচনার মধ্যে থাকবে। সো আপনি কি মনে করেন কিনা যে শুরু থেকে যেই দুর্বলতাগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই দুর্বলতাগুলো আমরা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবো এবং পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনবার জন্য সেরকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন আপনি? আপনাকে আমি খুব দ্রুত দু একটি কথা বলি। 1998 সালে যখন বাংলাদেশে ভয়ঙ্কর একটি দুর্যোগ নেমে আসলো, তখনও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তখন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং সিএনএন বলেছিল যে 10 মিলিয়ন পিপল এই দেশে না খেয়ে মারা যাবে। তিনি কিন্তু একটি মানুষকে না খেয়ে মরতে দেননি, এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে সারা পৃথিবীতে একটা অনন্য সাধারণ উদাহরণ হয়ে আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি লক্ষ্য করে দেখবেন গত বছর জাতিসংঘে অধিবেশনের সময় তাকে কিন্তু ভ্যাকসিন হিরো হিসেবে ঘোষণা করা হয়েছিল। আমাদের অগ্রগতির জায়গাটা কিন্তু অনেক আছে, আমাদের অনেক রকম প্রান্তিক বিচ্যুতি আছে। আপনি যে কথা উল্লেখ করলেন ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে নানান ত্রুটির কথা ভেসে আমাদের কানে আসছে, গণমাধ্যমে আসছে, কিন্তু বাস্তবতা এটাই। এই বাংলাদেশের সক্ষমতা দেখিয়েছে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 98 সালে যেভাবে বন্যাকে মোকাবেলা করেছিল। আমরা সেই সক্ষমতার জায়গায় এখনো রয়েছে। যখন আমাদের যে প্রণোদনার কথা আপনি উল্লেখ করলেন মাননীয় প্রধানমন্ত্রী, যে ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা, সেটা দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ১৩৭ কোটি দেশের যে একটা বড় দেশ, সেই দেশ ঘোষণা করেছে ১,৭৫,০০০ কোটি টাকা। তার মানে কি আমাদের সক্ষমতার জায়গাটা কিন্তু রয়েছে।
আমরা সেটা মোকাবেলা করতে পারবো। ওই যে আপনি যেটা নিয়ে আলোচনা করছি, আমরা যদি ঠিক মতো গুছিয়ে করতে পারি। আমরা এখনকার যে সংখ্যা, যে অর্থনৈতিক যে অভিঘাতটি আসবে, মানুষ যে কর্মহীনতার মধ্যে পড়ে যাবে, সেইটা নিয়ে আমাদের দুশ্চিন্তা রয়েছে, দুর্ভাবনা রয়েছে। অবশ্যই বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াবে। মিস্টার রায়, আপনি তো এই জায়গায় একমত হবেন যেটি মিস্টার মোফাজ্জল করিম বলছিলেন, এবং তার সঙ্গে একমত হতেই হবে যে আমরা আসলে ভালো মানুষ হতে পারিনি, মানুষ তৈরি করতে পারিনি। মূল্যবোধের জায়গাটায় আমাদের চরম অবক্ষয় আছে, এবং তার দায় তো অবশ্যই আমাদের নেতৃত্বকে, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বকে, সামাজিক নেতৃত্বকে নিতে হবে। না হলে যখন গোটা পৃথিবী জুড়ে মানুষ মৃত্যু আতঙ্কে আছে, একজন মানুষে বলতে পারবে না যে সে মৃত্যুর ঝুঁকির মধ্যে নেই। আমরা সবাই জানি আমরা মারা যাব কখনো না কখনো, কিন্তু এই মুহূর্তে প্রতিটি মানুষই মনে করছে সে যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে, যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে। সেরকম পরিস্থিতিতে মানুষের ত্রাণের চাল আত্মসাৎ করে একটি জায়গায় না, একটি দুটি ইনসিডেন্ট নয়, অনেকগুলো ইনসিডেন্ট, সংখ্যায়ও সেটি কম নয়। তো আমরা কোন ধরনের জাতি আসলে তৈরি করলাম বা তৈরি করছি? এবং যেটি মিস্টার মোফাজ্জল করিম বলছিলেন যে আমরা ভালো হতে চাই না, আমরা চাই অর্থ, আমরা চাই ক্ষমতা, এর বাইরে আমাদের কোনো চাওয়া নেই। আমরা যে আলোচনাটা করছি, আলোচনাটা একেবারে নিছক আলোচনার জন্য আলোচনা নয়। আমি যদি আপনাকে বলি যে এইবার যে ত্রাণ ব্যবস্থাপনাটা যে জেলা প্রশাসকদের মাধ্যমে যেটা করা হয়েছে, এবং সেইটাই কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এই প্রান্ত থেকে প্রান্ত ছড়িয়ে গেছে। মাঝখান দিয়ে যে সমস্ত ঘটনা যারা করার চেষ্টা করেছে, তারা কিন্তু কেউ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে কিন্তু তারা রেহাই পায়নি, এবং এই সতর্ক অবস্থা নিয়েই কিন্তু ত্রাণ বিতরণটি হচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একদিন পরপরই কিংবা দুদিন পরপরই কিন্তু জেলা প্রশাসকদের সাথে তিনি ভিডিও কনফারেন্সিংয়ে বসছেন, এবং নানান পেশার মানুষের সাথে কিন্তু কথা বলছেন। জেলা প্রশাসক থেকে শুরু করে ওখানে ধর্মীয় নেতার থেকে শুরু করে সবার সাথে কিন্তু কথা বলছেন, তাদের অবস্থা জানবার চেষ্টা করছেন। আপনি দেখুন তো, আপনার কাছে আমি কোনো উত্তর না দিতে পারলেও আপনার কাছে একটা বিষয় আমি উল্লেখ করি। সবচেয়ে শক্তিধর দেশ বলে যে দেশটি পরিচিত, তার রাষ্ট্রপ্রধান তিনি গণমাধ্যম কিংবা তার মানুষের সাথে কিভাবে কথা বলছেন, আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই যে ভিডিও কনফারেন্স থেকে বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ বলেন, তিনি কতটুকু কোনভাবে কথাবার্তা বলছেন, এই দুটো পার্থক্য দেখলে বোঝা যাবে। সেখানে আকাশ পাতাল পার্থক্য হয়তো আছে মিস্টার সুভাষ সিংহ রায়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের নাগরিকরা যেভাবে প্রশ্ন করতে পারেন, সাংবাদিকরা তাকে যেভাবে তুলোধুনো করতে পারেন, সেই আবহ পৃথিবীর অন্য কয়টি দেশে আছে সেটি কিন্তু ভাববার বিষয়। মানে সেই জায়গাটায় আবার আপনি এই গণমাধ্যমের বিস্তারের সময় আমরা যে এখন আপনার সাথে যে কথা বলছি, এই যে তৃতীয় মাত্রায় অংশগ্রহণ করছি, সেখানে কি কোনো তথ্য প্রবাহ আটকে যাওয়ার মতো বিষয় আছে? যা আলোচনা করছে কিন্তু গণমাধ্যমের মাধ্যমে আসছে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে প্রায় সময় যে নানান রকম সময়, এবং তিনি যখন দেশের বাইরে থেকে আসেন, নানান রকম সংকটের সময় আসেন, তিনি কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হন, এবং সাংবাদিকরা কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন তাকে করতে পারেন। আমি সেই জায়গায় না যে আমি একটু ছোট করে বলি, আমরা যে গোষ্ঠী সংক্রমণের যে শঙ্কায় রয়েছি, সেই শঙ্কায় থেকে আমরা নিশ্চয়ই একদিন উত্তরণ ঘটাবো, এবং আমাদের কিন্তু পরিস্থিতি উত্তরণের দিকে যাবে। আমি এটা খুব আশাবাদী, কেননা আমরা এই অঞ্চলের মানুষগুলো আমরা সংক্রমিত কম হব, এটা সৃষ্টিকর্তার একটি মহিমা, এইটা আমাদেরকে মানতেই হবে, এটা আমি আশাবাদী। আমাদের এপ্রিল মাসটা এই সংক্রমণের জায়গা থেকে আমরা সরে আসতে পারলেই, আমরা যদি এই লকডাউনটা পুরোপুরি কার্যকরী করতে পারি, পুরোপুরি মানুষকে যদি আটকে রাখতে পারি, আমরা নিশ্চয়ই আমরা ঘুরে দাঁড়াবো। আমরা ঘুরে দাঁড়ানো যাক। আপনাকে একটা কথা আমি উল্লেখ করি, এই যে বাংলাদেশের এই যে প্রান্তিক মানুষগুলো, এই যে আজকে নানান রকম সংকটে পড়ে, নানান রকম দুর্ভাবনার মধ্যে পড়ে, নানান রকম তারা অর্থনৈতিক অভিঘাতের মধ্যে পড়ে, সেই জায়গায় কিন্তু তিনি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার উত্তরণের পথ দেখিয়েছেন। আজকে তার এই 11 বছরের সরকার পরিচালনার সময় অতি দারিদ্র্যের সংখ্যা কিন্তু অনেক কমে এসেছে। এখন আমাদের এই যে কোভিড-19 যে অভিঘাত, সেই অভিঘাতটা নিশ্চয়ই তিনি মোকাবেলা করবেন, এবং মোকাবেলা করতে গেলে তিনি সমগ্র দেশবাসীকে নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন, আমি খুব আশাবাদী। জি মিস্টার রায়, থাকুন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে। মিস্টার কাইল ইনান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইন্স $2 trillion COVID-19 stimulus package, including $500 billion in grants and loans for small businesses.
200 billion USD for state governments, 15 billion USD for local governments, 150 billion USD for hospitals, 60 billion USD for schools and universities, 61 billion USD in grants and loans for airlines. Do these economic supports are enough to handle the overall situation? What other fiscal measures can the US government pursue? How long it will take to bring back the US economy through these initiatives? Absolutely. The thing is, the $2.5 trillion stimulus package is aimed at saving large corporations, because the medium and small enterprises are stuck in the middle, trying not to lay off their workers. Now, if you look at the figures, almost half, more than half, I'd say about 60% of the American population is waiting for their next paycheck. And then if the stimulus package was enacted timely, then people who are waiting for the $1,000 check, again, there was a legislation to pass out $1,000 check to help families in need. That is not working out so well so far. But right now, the federal government should be more concerned about organizing everything at the local levels to keep the jobs and the businesses employed. Now, the US, once the post-COVID-19 is over, has a plan to repatriate all that's been exported to China and to start manufacturing here. Because we, as a country, faced with the harsh reality that we need to start producing the essential goods and services in the US rather than having it outsourced. মিস্টার মোফাজ্জল করিম, আপনি মিস্টার সুভাষ সিংহ রায়ের কথা শুনছিলেন, কাইলের কথা শুনলেন, এবং সুভাষ সিংহ রায় যেটি বলছিলেন যেভাবে আশার কথা, নিঃসন্দেহে মানে এখন আশা তো আসলে বেঁচে থাকতে হলে আশা থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে, নাহলে বেঁচে থাকা সম্ভব নয়। এবং এই কথাও ঠিক যে বাংলাদেশ অনেক রকমের দুর্যোগ মোকাবেলা করে এসছে, এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের এক ধরনের সাফল্যের বা এই ব্যবস্থাপনার প্রশংসাও আছে। কিন্তু এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি কি মনে করছেন ওনার আশাবাদের সঙ্গে আপনার? আমি একটা কথা প্রথমে বলে নিতে চাই, এই গতকালকেই কালের কণ্ঠে আমার কলামের মধ্যে আমি লিখেছি এই সমস্ত কথাবার্তা, আমার মতামত ব্যক্ত করেছি, এবং সেখানে আমি আশাবাদের কথাই বলেছি। কারণ আমার আর্টিকেলটার শিরোনামই হলো করোনা যুদ্ধে আমরা জয়লাভ করব, আমাদেরকে করোনা যুদ্ধে আমরা জিতবই এবং আমাদের জিততে হবে, এই হলো শিরোনাম। এবং আমি সাংঘাতিক আশাবাদী। কী জন্য আমি এত আশাবাদী? এই জন্যে আশাবাদী যে দেশ 9 মাসে দেশকে স্বাধীন করতে পেরেছে একটা পরাশক্তির বিরুদ্ধে, একটা দানব শক্তির বিরুদ্ধে জিততে পেরেছে, তারা পারবে। দ্বিতীয়ত, শুধু ওখানেই শেষ হয়ে যায়নি, এরপরে এই দেশকে গড়েছে, আজ পর্যন্ত এই অবস্থানে নিয়ে এসছে। কারা নিয়ে এসছে? নিয়ে এসছে আমাদের সেই কৃষকরা নিয়ে এসছে। লক্ষ লক্ষ কোটি কোটি কৃষক যারা মাঠে কাজ করে, যারা আমাদের দুর্ভিক্ষের থেকে আমাদের টেনে তুলেছে, 70-এর দশকের দুর্ভিক্ষ থেকে। তারপরে আমাদের সেই গার্মেন্ট কর্মীরা, যারা এই অশিক্ষিত অর্ধশিক্ষিত মেয়েরা, যারা হাজার হাজার কোটি টাকা উপার্জন করতেছে তারা। তৃতীয়ত, যারা বিদেশে আমাদের ডাকাবুকা ছেলেরা, লেখাপড়া জানে কি না জানে না, বাপ মায়ে তাড়ানো ছেলেপেলেরা গিয়ে সেখান থেকে কাঁড়ি কাঁড়ি বৈদেশিক মুদ্রা। তাহলে পরে এই দেশের না পারার কোনো কারণ নাই, শুধু সঠিক নেতৃত্ব দিলে পরেই হয়। মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন যাবত অত্যন্ত সুন্দর নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, কোনো সন্দেহ নাই, উজ্জীবিত করছেন সমস্ত জাতিকে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি যেটা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসী এই দুয়ে মিলে, যেটা সুভাষ সিংহ রায়ও যেটা বলল, আমি একসঙ্গে তার সঙ্গে একমত, এই দুয়ে মিলে পরে হবে বটে। কিন্তু মাঝখানে যারা রয়েছে, কিছু কিছু চাটা রয়েছে, বঙ্গবন্ধুর ভাষায়, সেই চাটার দলের প্রতি আমার শঙ্কা। এরাই সর্বনাশ করে দেয়। এই চাটার দলেরাই এখন টন টন চাল সমস্ত সরিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, আশা করব আমরা যে একটা শিক্ষা নিবে, এতদিন পর্যন্ত যে শিক্ষা নেই। 98 সালের বন্যার কথা বলছেন, অন্যান্য সময়ে দুর্যোগ ইত্যাদিতে আমরা যে সাফল্যের পরিচয় দিয়েছি, যে শৃঙ্খলার পরিচয় দিয়েছি, যে আত্মনিয়োগের পরিচয় দিয়েছি, এটা যদি আমরা নিয়ে আসতে পারি, এটাতে নিশ্চয়ই একটা বড় রকমের অনুষঙ্গতা হবে। তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে শুধুমাত্র একজনের নেতৃত্বে কিছু হয় না, আমার দেশের প্রশাসনকেও জেগে উঠতে হবে। যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, অন্তত আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাব, আমাদের সেনাবাহিনী, তারপরে জেলায় জেলায় যে প্রশাসনের লোকেরা, তারা মোটামুটি আছেন, চিকিৎসকরা, তারা নিজেদের জীবন বিপন্ন করে তারা কাজ করছে। এই সকলের সম্মিলিত প্রচেষ্টা যদি একত্রিত হয়, তাহলে নিশ্চয়ই এটা হবে, এটা আমরা পারবো। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
এর কোনো রকমের কোনো ইয়ে নেই। মিস্টার সুভাষ, জাতীয় ঐক্যটা একেবারে অপরিহার্য, এবং দিস ইজ দি টাইম। এই সময় এসছে যখন আমাদের জাতীয় ঐক্যের পরিচয় দিতে হবে। এখন একজন আরেকজনকে গালাগালি করা, দোষারোপ করা, এই একটা সংস্কৃতিটা বিসর্জন দেওয়ার সময় এসছে। মিস্টার সুভাষ সিংহ রায়, মিস্টার মোফাজ্জল করিম শুরুই করেছিলেন জাতীয় ঐক্য দিয়ে, এখনো তিনি ওই শব্দ দুটো ভুলতে পারছেন না, এখনো তিনি বলছেন। সো আপনার এই বিষয়ে বক্তব্য কি? এবং আরেকটি কথা তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেছে যে প্রধানমন্ত্রীর আন্তরিকতা, নিষ্ঠা নিয়ে তার মধ্যে কোনো প্রশ্ন নেই, এবং তিনি মনে করেন প্রধানমন্ত্রী যথেষ্ট ভালো নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু প্রশ্ন তার মধ্যে এবং সংশয়ের জায়গা, উদ্বেগের জায়গা, যে একা প্রধানমন্ত্রীর পক্ষে তো সম্ভব হবে না, এবং একা আসলে একক নেতৃত্ব দিয়ে কোনো কিছু করা সম্ভব হয় না, এবং যেটিকে এখন মহা দুর্যোগ বলা হচ্ছে, যেটিকে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করা, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মনে করা হচ্ছে, সেই জায়গাটাতে। আমার শ্রদ্ধাভাজন মোফাজ্জল করিম এতক্ষণ ধরে যা বললেন তার পুরোটার সাথে আমি একমত। আমি দু একটি বাক্য যোগ করি। আমরা সেই বীরের জাতি, এই কথাটাই মোফাজ্জল করিম সাহেব স্পষ্ট করে বলেছেন। আমরা ঘুরে দাঁড়াতে জানি, এবং আমরা পৃথিবীর নানান জায়গার থেকে এই উদাহরণগুলো নিয়ে আমরা কিন্তু সফলকাম হয়েছি। এর উদাহরণ কিন্তু অনেক আছে। আমরা কলেরা মোকাবেলা করেছি, আমাদের এই এই বিজ্ঞানীরাই এই ঢাকা শহরে বসেই তারা গবেষণা করেছেন, তারা কিন্তু এটা সফলকাম হয়েছেন। আমি তার সাথে সম্পূর্ণ একমত, এবং আমি বাংলাদেশের আপামর জনসাধারণকে কুর্নিশ জানাচ্ছি। বিভিন্ন পেশাজীবী মানুষকে, একেবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রশাসনের একেবারে সর্বস্তরের মানুষ, যেই দু একজনের ব্যতিক্রমের কথা, যারা লোভীদের কথা বললেন, সেই মৌলবীদের যারা যারা মধুলোভী, তাদের কথা যেটা কাজী নজরুলের ভাষায়, তাদের কথাটা বাদ দিলে আমরা কিন্তু ঐক্যবদ্ধ দাঁড়াতে জানি। আমরা সেই জাতি যারা ফসলের জাত উদ্ভাবনে গত 10 বছরে আমরা বিশ্বের প্রথম হয়েছি। আমরা সেই জাতি যেটা পাট রপ্তানিতে আমরা এখনো কিন্তু প্রথম স্থান অধিকার করে আছি। আমরা সেই জাতি, আমরা যেই জাতি সবজি উৎপাদনে আমরা তৃতীয় হয়েছি। আমরা কিন্তু অনেক সক্ষমতা দেখিয়েছি, এবং বাংলাদেশের কৃষক, আপনি চিন্তা করে দেখুন কি পরিমাণ আমাদেরকে দিয়েছে, যে আমাদের খাদ্যশস্য এখন সরকারি গোদামে মজুদ রয়েছে 17.51 লক্ষ মেট্রিক টন, যেটা আমাদের দুর্ভাবনার কারণ থেকে আমাদের আশা জাগিয়ে তোলে। কিন্তু আমাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে, এবং যারা এখন ফসল কাটবেন তাদেরকে সেই ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে, এবং প্রশাসন এবং মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, তারা একত্রিতভাবে কাজ করতে হবে। আপনি ঠিকই বলেছেন যে আমরা সবাই মিলে, সমস্ত জাতি যদি ঐক্যবদ্ধ হই, আমরা এই জায়গায় ঘুরে দাঁড়াবো, এবং আমরা উদাহরণ সৃষ্টি করব। Mr. Kyle, COVID-19 is going to change social order as well as world order drastically, dramatically. So how will COVID-19 impact the upcoming US election? There are two sides to that coin. There is one in favor of delaying the elections and postponing it to 2021. But President Trump is currently so set on winning the election. I don't think postponing the election is a possibility at this point. Okay. And do you think COVID-19 impact will change the impression of the USA in the international economic and political atmosphere? Well, there is the political theory that people are going to vote for the candidate who's in support for reforming the healthcare system. But so far we've seen with the recent dropping of the one of the candidates, Bernie Sanders, he dropped out of the race. And it's obvious that American people are more geared towards creating jobs and a smaller government. I'm quoting a German writer's take, and আমি আপনাদের প্রত্যেকের জন্য, the corona crisis sends shockwaves through political, economic and social systems. Like a spotlight, the pandemic is illuminating the geopolitical, economic, ideological and cultural fault lines of our time. Might this crack in the edifice even signal an epochal break?
As opposed to 2008, progressives cannot afford again to lose the battle over interpreting what is happening and what needs to be done. Over the next weeks, the groundwork of the new world order will be laid. We must make sure we'll shape the debates over how it will look like. So আমি একটু আপনাদের কাছে শুনতে চাইবো ফার্স্টে আমি একটু কাইলের কাছে কাইল what do you think about this take? Again, this statement is both true and false in the sense that this crisis is much more of a major crisis than the one in 2008. And it's true in the sense that the banks, the biggest banks, the two big to fail banks, need to be bailed out once again. And I think this is the most realistic approach so far. মিস্টার মোফাজ্জল করিমের কাছে কি মনে হয়? আমি যেটি বললাম, অনেকে মনে করছেন যে একটা নতুন বিশ্ব ব্যবস্থায় পৃথিবী প্রবেশ করছে, পেছনে ফেরত যাওয়া যাবে না। এবং মিস্টার সুভাষ সিংহ, আপনার জন্য এই প্রশ্ন, এবং এই নতুন বিশ্ব ব্যবস্থায় অনেক কিছু আমূল বদলে যাবে, অনেক ক্ষমতাধরদের পায়ের তলার মাটি সরে যাবে, যারা জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন তারা টিকে থাকবেন, অনেকে ভোটের মাধ্যমে বিদায় নেবেন। ইউএস ইলেকশন সামনে, অনেকে মনে করছেন ভোট হলে মিস্টার ট্রাম্পকে হয়তো এই নির্বাচন বিদায় করে দিবে। অনেকে মনে করেন অগণতান্ত্রিক শক্তিগুলো অনেক জায়গায় সুযোগ খুঁজে নেবে, এবং কেউ কেউ মনে করেন যে জনরোষে অনেককে হয়তো বিদায় নিতে হবে। সো কি হবে কেউ জানেন না, বাট দিজ আর দ্য প্রেডিকশনস। দেখুন, প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই বোধহয় আরেকটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে মানব সভ্যতার, মানব জাতির যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো সেগুলা সামনে চলে এসছে। যেভাবে চলে যাচ্ছে 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 এতে করে যে কি, একে তো বৈষম্য বাড়ছে, তারপর অনেকগুলা লুপহোলস, এখানে সেখানে অনেকগুলো লুপহোল আছে বিরাট হয়ে, যেগুলো এখন দেখা দিচ্ছে। অতএব হ্যাঁ, আমি মনে করি এইটা থেকে লেসন নেবে, এটা থেকে আমাদের বিশ্ব নেতৃবৃন্দ যারা রয়েছেন, ট্রাম্প বলুন আর বরিস জনসন বলুন, এরা সবাই, অন্যরাও, এমনকি আমাদের মতো যারা এত বড় শক্তিশালী নই, আমরাও শিক্ষা নিয়ে নিশ্চয়ই এই যে অর্ডারটা আর কি দেখা গেল, যে সোশ্যাল অর্ডারটা দেখা গেল যে এটা ভঙ্গুর, এটা আমাদের মানব জাতির কল্যাণমুখী নয়, এটাকে পরিবর্তন করার জন্য এটা আশাবাদ। কিন্তু এখানে কিন্তুটা বলে রাখা উচিত, আমাদের স্মরণশক্তি এত কম, যখন এটা থেকে বিশ্ববাসী যখন এটা কাটিয়ে উঠবে, তখন এই মহাশক্তিধররা আবার এসে যাবে, করে রাখো এটা গেছে গেছে, কয়েক কোটি লোক মারা গেছে, সো হোয়াট, এখনো তো পৃথিবীতে 700 কোটি 750 কোটি বেঁচে আছে। ওইটাই আমার ভয়। সুভাষ সিংহ রায়, আমি মনে করি এই করোনার যে অভিঘাত, কোভিড-19 যে অভিঘাত, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সমগ্র বিশ্বব্যাপী জাগ্রত করবে। এবং আপনি দেখেন ব্রাজিলে গতকালকে একটি রিপোর্ট এসেছে, ব্রাজিলের 40% পরিবারে নানান রকম পারিবারিক কলহের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন রকমের ব্যত্যয়ের ঘটনা চলে আসছে। এবং পৃথিবীর বড় বড় উন্নত রাষ্ট্রে এই ব্যত্যয়গুলো চোখে পড়ছে, পারিবারিক কলহের পরিমাণ বেড়ে গেছে। তার মানে কি, অনেক কিছু আমরা ঢেকে রেখেছিলাম, আমরা কিন্তু এই যান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে থেকে আমরা কিন্তু অনেক ঢেকে রেখেছিলাম, এখন এগুলো সব আলগা হয়ে যাচ্ছে। এটা কিন্তু পৃথিবীর জন্য একটা শিক্ষা। আপনি মনে করবেন যে পৃথিবীতে যখন দুর্যোগ নেমে আসে, তখন নিশ্চয়ই সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো শিক্ষার জন্য নেমে আসে। এটা আমরা যেন মনে রাখি তখনই, যেটা মোফাজ্জল করিম সাহেব বললেন, আমরা আবার সব ভুলে যাই। কিন্তু এবারের এই কোভিড-19 অভিঘাত আমাদেরকে সেই শিক্ষাই যেন দেয়, আমরা যেন ভালো হয়ে চলবার যে প্রবণতা এবং অপরকে বঞ্চিত করার যে প্রবণতা, যে বিষয়গুলো, এটা যেন আমরা আর না দেখি, আমরা যেন অনেক কিছু শিক্ষা গ্রহণ করি। আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় এরকম অবিন্যস্ততা রয়েছিল, যে প্রান্তিক বিচ্যুতি রয়েছিল, আমাদের নানান রকমের ত্রুটি বিচ্যুতি রয়েছিল, আমরা যেন এবার শিক্ষা গ্রহণ করে এটা যেন আগের সামনের দিকে এগোতে পারি। এবং এই সুভাষের কথার সঙ্গে আমি খালি দুটো শব্দ বলবো, আমিন আমিন, তাই যেন হয়, এটাই বলা। আপনাদের কাছে আবার কাইল, the coronavirus pandemic has posed the single biggest challenge for the international community since the Second World Order. Can you say that we are in the middle of the Third World War? Absolutely, that would not be a wrong statement at all, Ziller. What I've seen, and at first sight,
I've noticed, well, I don't want to speak up against the EU, but I've seen no cooperation or coordination of the effort against the virus in the EU, and I think the EU is about to break. And the Brexit process was a wise process in the beginning, and this virus itself has clearly shown with all its indications that the world is not willing to cooperate. One political scientist from USA writes that COVID-19 has either unleashed or expedited changes in global politics, the economy, the society. We don't know when it will end and what the future will look like, but we know for sure we won't be going back to the world we lived on the night of December 31st, 2019. Do you agree with him? I agree that there will be a major reform to the political systems and to the basic functions of the international trade, because the goal, as COVID-19 has shown, we're moving faster than ever towards a more digitalized economy. Mr. Suvas Singho Rai? আমরা সারা বিশ্বের দিকে যখন তাকাই তখন দেখি যে যে ব্যবস্থাপনাগুলো যে রয়েছে সেই ব্যবস্থাপনার মধ্যে অনেক ত্রুটি আছে। বারবার এক কথাই আমি বলছি, সেই ত্রুটি সারিয়ে তোলার সুযোগ আমরা পেয়েছি। আমরা যেন আন্তরিক হই, মানুষ যেন মানুষকে ভালোবাসে, অন্য ভেদে জাতি ভেদে সকল মানুষ যেন ঐক্যবদ্ধ হয়, এবং সেটাই পৃথিবীকে নতুন পৃথিবী তৈরি সুভাষ সিংহ রায়, আপনি কি মনে করেন যে বিশ্ব রাজনীতিতে কোনো মৌলিক পরিবর্তন আসবে বা রাজনৈতিক ব্যবস্থায় কোনো পরিবর্তন আপনি দেখতে পান বাংলাদেশে, অন্যান্য দেশে? জিল্লুর রহমান, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে জাতীয় কবি কাজী নজরুল একটা কবিতা লিখেছিল, কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি দেখে হুঁশিয়ার করেছিলেন। কান্ডারিদের হুঁশিয়ার হতেই হবে, তা না হলে আজকে যে ব্যবস্থাপনা ত্রুটিগুলো দেখছি সেগুলোর থেকে মানুষ কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, মানুষ কিন্তু এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করবে। এবং মিস্টার মোফাজ্জল করিম যে ইঙ্গিত করছিলেন যে পেটের ক্ষুধা কিন্তু বড় ক্ষুধা, এবং পেটের ক্ষুধা যখন থাকে তখন কিন্তু মানুষের বোধ, বুদ্ধি, জ্ঞান, নীতি, নৈতিকতা কিছুই থাকে না, এবং সেই ক্ষুধার মধ্যে জিল্লুর ভাই, আপনি দেখছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আজ থেকে 7 দিন আগে ইতালিতে 9 জন ব্যক্তি ধরা পড়েছে যে এই যে কিটস, নকল কিটস তারা বিক্রি করছিল, সেই নকল কিটস সহ ধরা পড়েছে। অতএব এই যে সারা বিশ্বব্যাপী যে অধঃপতনের যে জায়গাটি, সেই অধঃপতনের জায়গা আমাদের কিন্তু এই কোভিড-19 এর যে অভিঘাত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। আমরা সেই জায়গা থেকে শিক্ষা গ্রহণ। মোফাজ্জল করিম, ইতালির দিকে বা অন্য কোনো দিকে, যুক্তরাষ্ট্রের দিকে আমি তাকাতে চাই না। আমি আমার দেশের দিকে তাকাতে চাই, আমি আমার নিজের অন্তরের দিকে আমি তাকাতে চাই। আমি কি পরিশুদ্ধ হব? এত বড় একটা অভিঘাতের পরে কি পরিশুদ্ধ হব? যদি না হই তাহলে আমাদের কোনো আশা নাই। এত যে আমাদের প্রাগ্রসর, এত যে আমাদের অগ্রগতি, এত যে আমাদের উন্নতি, সব দিক দিয়ে উন্নতি মাশাআল্লাহ, কিন্তু এটা সব কিছু নষ্ট হয়ে যাবে যদি আমরা শিক্ষা না নেই। এই বর্তমান কোভিড-19 থেকে যদি না নেই, আমরা আমাদেরকে শুধরাতে হবে। আমাদেরকে কীভাবে শুধরাতে হবে? আমাদের মধ্যে চারিত্রিক যে সমস্ত সাংঘাতিক এবং বড় বড় দুর্বলতা, অনেক জাতির মধ্যে এটা নাই। বিশেষ করে যে সমস্ত জাতি উন্নতি লাভ করেছে পৃথিবীতে, তাদের মধ্যে এগুলো নাই। আমাদের মতো এরকম শঠতা, কপটতা নাই। আমাদের মতো হয়তো একজন আরেকজনের ঠকিয়ে চট করে বড় হয়ে যাব, এই ভেজাল খাওয়াবো, এই করবো সেই করবো, এগুলো নাই। এগুলো থেকে যদি মুক্তি লাভ না করি, আর সর্বোপরি আমরা সবসময় মনে করি যাদেরকে আমরা দাবিয়ে রেখেছি তাদেরকে চিরকাল আমরা দাবিয়ে রাখতে পারবো না, তা হবে না। একদিন তারা জেগে উঠবে যদি আমাদের মধ্যে যদি এই সুভাষ সিংহ রায়ও বলেছেন বোধোদয় যদি না হয়, এবং কাউকে বঞ্চিত করা যাবে না, তিনিও যথার্থই বলেছেন। মিস্টার কাইল, এনি ফাইনাল রিমার্কস? I guess that summarized the show. Thank you very much. Thank you. মিস্টার মোফাজ্জল করিম, মিস্টার সুভাষ সিংহ রায় এবং মিস্টার কাইল ইনান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কাইল, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 এবং তার ঘাত প্রতিঘাত নানা কিছু নিয়ে। আমার অতিথিরা মোটামুটিভাবে এই জায়গায় একমত যে আমাদের আসলে শুদ্ধ হতে হবে, অনেক ভালো হতে হবে, এবং এই যে অর্থবিত্ত ক্ষমতার প্রতি যে মোহ, সেই মোহ
আসলে আজকে তার অভিশাপ হিসেবে আসলে কোভিড-19 এসেছে। কারণ এটি প্রমাণিত যে কোনো কিছুই তাকে রক্ষা করতে পারছে না, কোনো অর্থ, বিত্ত, ক্ষমতা কাউকেই রক্ষা করছে না। কারণ কোভিডে আমরা জানি যে রাজা, রানী, মন্ত্রী কেউই রক্ষা পাননি, সাধারণ মানুষ তো নয়। কাজে এখান থেকে বেরিয়ে আসতে হবে, সবাইকে ভালো হতে হবে, শুদ্ধ হতে হবে এবং কাউকে বঞ্চিত রাখা যাবে না। এবং যারা ক্ষমতায় আছেন, বিভিন্ন দেশে রাষ্ট্র পরিচালনায়, রাজনৈতিক নেতৃত্বে আছেন, শাসক গোষ্ঠী হিসেবে আছেন, তাদেরও বোধোদয় হতে হবে। এবং কোভিড-19 আসলে অনেকেই মনে করছেন যে পুরনো জায়গায় পৃথিবীকে নিয়ে যাবে না, কারণ এই নতুন পৃথিবীর সঙ্গে, নতুন বিশ্ব ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে হলে জনগণের প্রতি আস্থা রাখতে হবে, জনগণকে আস্থায় নিতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে এবং দেশের রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং সবাইকে বুঝতে হবে, যেটি আমার এখানে বারবার উচ্চারিত হচ্ছে, জাতীয় ঐক্যের কথা। সবাইকে নিয়ে পথ চলতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে এবং সেটি নিজেদের দেশের মধ্যে এবং বিশ্বব্যাপী, কোনো দেশের একার পক্ষেও চলা সম্ভব নয়, সেটিও প্রমাণিত। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাড়িতে থাকবেন। এতক্ষণ আপনারা দেখলেন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠান তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি পরিবেশিত হলো বেস্ট ফে গ্রুপের সৌজন্যে।